সান্দ্রতা ও পৃষ্ঠটান সংক্রান্ত চতুর্থ ভিডিও এটা। আগের ভিডিওতে আমরা সান্দ্রতা কি, নিউটনের সূত্র, সান্দ্রতাঙ্ক তার একক, মাত্রা, সান্দ্রতা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে এবং রেনল্ডের সূত্র, সেখান থেকে রেনল্ড নাম্বার, এই পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রথমেই যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্টোকসের সূত্র। বিজ্ঞানী স্টোকস তিনি একটা সূত্র দিয়েছিলেন সান্দ্রতা সম্পর্কিত, স্টোকস ল। কি বলছে স্টোকস ল? বলছে সাপোজ আমার কাছে একটা লম্বা পাত্রে বেশ কিছুটা পরিমাণ তরল আছে, সেই তরলটার মধ্যে আমি একটা ধাতব বল ফেলে দিলাম। তাহলে কি এক্সপেক্ট করবো? ধাতব বলটা নিচের দিকে ক্রমশ পড়তে থাকবে এভাবে। এবার ধাতব বলটা যখন নিচের দিকে পড়তে থাকবে তখন কি ঘটনা ঘটবে ভাবা যায়। ধরে নাও ধাতব বলটা এই রেখা বরাবর পড়ছে, তাহলে এই রেখাটার সংশ্লিষ্ট একদম কাছে যে লেয়ারটা আছে, সব থেকে ছোট লেয়ার, সে এরকম একটা স্তর। আমি তারপরে ভাবতে পারি এটা পরের স্তর, তারপর ভাবতে পারি এটা একটা পরের স্তর, এইভাবে ভাবতে পারি। এবার তুমি একটা জিনিস ভেবে দেখো, যে ধাতব বলটা যখন এই মাঝখান দিয়ে পড়বে, একদম মাঝের যে স্তরটা আছে সে কিন্তু ধাতব বলটার যা বেগ, সেই বেগ নিয়ে এগোতে থাকবে বা সেই বেগটা তার উপর আসবে, কিন্তু তার পাশের যে লেয়ারটা হবে সে কিন্তু ধাতব বলটার সঙ্গে সরাসরি সংস্পর্শে থাকছে না। তাহলে সেক্ষেত্রে পাশের স্তরটার বেগ কিছুটা কম হবে, তার পাশের যে স্তর আছে তার বেগটা আরো কম হবে, তার পাশের যে স্তরটা আরো কম আছে, তার পাশের স্তরটা আরো কম আছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে ওই ধাতব বলটাকে যখন তুমি ওই তরলের মধ্যে ফেলে দিচ্ছ, তখন তরলের মধ্যে একটা আপেক্ষিক, তরলের বিভিন্ন স্তরের মধ্যে একটা আপেক্ষিক বেগ সৃষ্টি হচ্ছে। whenever a metallic ball is allowed to fall through a liquid of infinite extent, it is found there is a relative velocity produced in different layers of the liquid। অর্থাৎ তরলের বিভিন্ন স্তরে একটা আপেক্ষিক বেগ, অর্থাৎ তরলের বিভিন্ন স্তরের বেগটা পাল্টে যাচ্ছে। তার কারণটা আমি বললাম, কারণ যেটা মাঝখানে লেয়ার আছে সেটা বস্তুটার সংস্পর্শে থাকবে, সেটা তাহলে বস্তু যে বেগে আসছে সেই বেগে এগোবার চেষ্টা করবে, কিন্তু পাশের লেয়ারগুলো বস্তুর সংস্পর্শে নেই, সুতরাং সরাসরি বেগ পাবে না, এবং একদম ধারের যে লেয়ারটা থাকবে এখানটায় দেখা যাবে তার বেগ হয়তো শূন্য। তাহলে এবার আপেক্ষিক বেগ যদি সৃষ্টি হয়, বা তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে আমরা জানি যখনই আপেক্ষিক বেগ সৃষ্টি হয় বিভিন্ন স্তরের মধ্য দিয়ে, তখন সেক্ষেত্রে একটা বল সৃষ্টি হয়। সেই বলটাকেই বলা হয়েছিল সান্দ্র বল বা ভিসকাস ফোর্স। স্টোকস কি বললেন? ওই যে মেটালিক স্ফিয়ারটাকে আমি ফেলে দিয়েছি, তার উপর একটা সান্দ্র বল সৃষ্টি হবে, এবং উনি এটাও বলে দিলেন যে সান্দ্র বল সৃষ্টি হবে, সেই সান্দ্র বলের মান হয়ে যাচ্ছে 6 পাই ইটা এভি। এটাই হচ্ছে স্টোকসের সূত্র। এখানে প্রতিটা টার্ম কিরকম? এটা হচ্ছে ওই বলটির ব্যাসার্ধ, মানে যে বস্তুটা ধাতব বল বা মেটালিক স্ফিয়ার যেটা বলছি তার ব্যাসার্ধ হচ্ছে স্মল এ। আচ্ছা, ইটাটা তুমি বুঝতেই পারছো, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, মানে এটা হয়ে যাচ্ছে সান্দ্রতাঙ্ক। আর ভি যেটা বলছি সেটাকে বলা হয় সীমান্ত বেগ, এমনি শুধু বেগ নয়, সীমান্ত বেগ বা টার্মিনাল ভেলোসিটি। এখন তোমার প্রশ্ন থাকবে যে টার্মিনাল ভেলোসিটি বা সীমান্ত বেগ এটা আবার কি রকম জিনিস? মানে বেগ স্বাভাবিক বেগ নিশ্চয়ই নয়, বুঝতেই পারছো। তাহলে সীমান্ত বেগের ব্যাপারটা আসছে কোত্থেকে? তাহলে সীমান্ত বেগ সম্পর্কে তোমাকে জানতে হবে। বেশ, সীমান্ত বেগ নিয়ে তোমাকে বলি যে বস্তুটা যখন নিচের দিকে পড়ে তখন সেক্ষেত্রে বস্তুটার উপর বিভিন্ন ফোর্স কাজ করবে, তাই তো? এক্সপেক্টেড। তাহলে বস্তুটা যখন নিচের দিকে পড়ছে, কোনো একটা ইনস্ট্যান্টের কথা যদি ভাবি, এই ইনস্ট্যান্টে আছে, তাহলে বস্তুটার উপর কি কি বল কাজ করছে ভাবি। দেখো, বস্তুর ওজন কাজ করবে, যেহেতু তরলের মধ্য দিয়ে পড়ছে তাহলে একটা বয়েন্সি কাজ করবে। ওজন অলওয়েজ অ্যাক্ট ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন, ওয়েট অফ দ্য স্ফিয়ার। আচ্ছা, বয়েন্সি তো থাকবেই, প্লবক বল, তরলের মধ্যে নিমজ্জিত করলেই প্লবক বল সৃষ্টি হয় অ্যাকর্ডিং টু আর্কিমিডিস প্রিন্সিপাল, সেটা ঊর্ধ্বমুখী থাকবে।
আর এখানে যে সান্ড্র বল, নতুন একটা বল সৃষ্টি হলো যেটাকে বলা হচ্ছে সান্ড্র বল, সেটা কি করে, সেটা চেষ্টা করে সবসময় যে আপেক্ষিক বেগ সৃষ্টি হয়েছে সেই আপেক্ষিক বেগটাকে কমাবার চেষ্টা করে, ঠিক আছে। ইট অলওয়েজ ট্রাইস টু রিডিউস দ্য রিলেটিভ ভেলোসিটি বিটুইন ডিফারেন্ট লেয়ার্স অফ দ্য লিকুইড। তাহলে রিলেটিভ ভেলোসিটি সৃষ্টি হচ্ছিল কি জন্য? ডিউ টু মোশন অফ দ্য বল ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন, সো দ্য ভিসকাস ফোর্স দ্যাট উইল বি জেনারেটেড উইল অ্যাক্ট ইন দ্য আপওয়ার্ড ডিরেকশন। মানে এই যে ভিসকাস ফোর্সটা সৃষ্টি হচ্ছে, সেই ভিসকাস ফোর্সটা সবসময় উপর দিকে কাজ করবে যাতে এটা নিজের সৃষ্টির কারণটাকে বাধা দিতে পারে। কি জন্য সৃষ্টি হয়েছিল? নিচের দিকে পতনের জন্য। তাহলে নিচের দিকের পতনটা যদি মানে কমাতে চাই, নিচের দিকের পতনটাকে যদি রোধ করতে চাই, তাহলে সেক্ষেত্রে ভিসকাস ফোর্সটা উপর দিকেই কাজ করবে, তাই না? তাহলে আমি দেখতে পাচ্ছি এটার উপর তিনটে বল কাজ করছে, দুটো ঊর্ধ্বমুখী বল আর একটা নিম্নমুখী বল। এখন ব্যাপার যেটা ঘটবে, তুমি একটা জিনিস ভাবো, এটার ওয়েট নিশ্চয়ই চেঞ্জ হবে না, ওয়েট ভর তো কনস্ট্যান্ট, আর জি কোনো একটা স্থানের জন্য জিটাও কনস্ট্যান্ট। তাহলে আমি বলতে পারি এক্সিল আর কনস্ট্যান্ট ফোর্স। আচ্ছা বয়েন্সি, বয়েন্সি তোমরা পড়েছো যে এটা ডিপেন্ড করে ভলিউম অফ দ্য অবজেক্ট, তাহলে এখানে তোমার চেঞ্জ হচ্ছে না। আচ্ছা তারপরে কি বলছে? ডেনসিটি অফ দ্য লিকুইড, তরলের ঘনত্ব, সেটাও চেঞ্জ হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি বিটাও একটা কনস্ট্যান্ট ফোর্স। কিন্তু এফটা এক্ষেত্রে কনস্ট্যান্ট ফোর্স নয়, এফটা কি? সান্দ্র বল। কেন কনস্ট্যান্ট ফোর্স নয়? তুমি এমনি ভাবো না, একটা বস্তুকে যদি আমি উপর থেকে ফেলে দিই, যত নিচের দিকে পড়তে থাকে তত তার ত্বরণ সৃষ্টি হয়, অর্থাৎ তার বেগ ক্রমশ বাড়তে থাকে, এটা আমরা জানি। একই রকম ভাবে একটা বস্তুকে যদি কোনো তরলের মধ্যে ফেলে দিই, তরলের একটা বাধাজনিত বল অবশ্যই থাকে, সেই বাধাজনিত বলটাকে উপেক্ষা করলেও আমি বলতে পারি যে বস্তুটার কিন্তু বেগ ক্রমশ বাড়বে, এবং বেগ যেহেতু ক্রমশ বাড়ছে, ত্বরণ সৃষ্টি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ওই যে বিভিন্ন স্তরের মধ্যে যে আপেক্ষিক বেগ সৃষ্টি হচ্ছিল সেটার প্রবণতা ক্রমশ বাড়তে থাকবে। তারপরে আমি বলতে পারি যত বস্তুটা নিচের দিকে নামবে ভিসকাস ফোর্সটা তত বৃদ্ধি পেতে থাকবে, রাইট? এবং দেখা যাবে, দেখা গেছে অবশ্য, প্র্যাকটিক্যালিও দেখা গেছে যে যত নিচের দিকে নামতে থাকে একটা সময় পর কি হবে, ঊর্ধ্বমুখী বল আর নিম্নমুখী বল পরস্পর সমান হয়ে যাবে। মানে বস্তুটা উপর থেকে ফেলছে তো, তরলের মধ্যে যাচ্ছে, যেতে দেখা যাবে একটা নির্দিষ্ট দূরত্ব যাবার পর, সাপোজ একটা দাগ করে রাখলাম, এরকম একটা জায়গায় দেখা যখন পৌঁছাবে তখন দেখা যাবে বস্তুটার উপর নেট আপওয়ার্ড ফোর্স আর নেট ডাউনওয়ার্ড ফোর্স ইকুয়াল। তাহলে নেট আপওয়ার্ড ফোর্স আর নেট ডাউনওয়ার্ড ফোর্স যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে আমি বলতে পারি এফ এফেক্টিভ রেজাল্টেন্ট ফোর্স নিশ্চয়ই জিরো। মোট ঊর্ধ্বমুখী বল আর মোট নিম্নমুখী বল সমান, তাহলে সেক্ষেত্রে রেজাল্টেন্ট ফোর্স কত হবে? মানে এই কন্ডিশন যখন অ্যাটেইন করবে তখন সেক্ষেত্রে নেট ফোর্স উইল বি জিরো। এবার নেট ফোর্স জিরো হওয়া মানে কি? নেট ফোর্স জিরো হওয়া মানে কি বস্তুটা থেমে যাবে? তা তো নয়। বস্তুর ওপর নেট ফোর্স জিরো, তার মানে দুটো কনক্লুশন হতে পারে, আইদার বস্তুটা রেস্টে আসবে অথবা বস্তুটা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করতে থাকবে, অর্থাৎ বস্তুটা সমবেগে চলতে থাকবে। দুটোর কারণে ফোর্স জিরো হয়। এক হচ্ছে রেস্ট, রেস্ট থাকলে ভেলোসিটি জিরো, অ্যাক্সেলারেশন জিরো, সো ফোর্স ইজ জিরো। আর কনস্ট্যান্ট ভেলোসিটি, কনস্ট্যান্ট ভেলোসিটির মানেই হচ্ছে তোমার অ্যাক্সেলারেশন জিরো। এবার অ্যাক্সেলারেশন জিরো মানে ফোর্স জিরো। তার মানে এক্ষেত্রে যখন রেজাল্টেন্ট ফোর্স জিরো হবে, তারপর কি হবে? বস্তুটার কিন্তু বেগ আর বাড়বে না, মানে এরপর থেকে বস্তুটা যে কনস্ট্যান্ট ভেলোসিটিতে নামতে থাকবে, সেই কনস্ট্যান্ট ভেলোসিটিটাকে বলা হচ্ছে সীমান্ত বেগ অথবা টার্মিনাল ভেলোসিটি। দেখো বোঝা গেল কিনা? আবার আমি গোটা জিনিসটা রিপিট করছি। স্টোকস একটা সূত্র দিয়েছিলেন সান্দ্রতা সংক্রান্ত, কি বলা হয়েছে যে একটা ধাতব বল যদি ইনফাইনাইট এক্সটেন্ট, মানে একটা তরল এমন নিলাম যেটা অনেকটা লম্বা, অনেকটা লম্বা না হলে কিন্তু এই কন্ডিশনটা অ্যাটেইন করবে না, মানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দূরত্ব লাগে, তো এই যে টার্মিনাল ভেলোসিটি অ্যাটেইন করা সেটা যদি না হয়, তাহলে সেক্ষেত্রে ওই সূত্রটা যেটা স্টোকসের সূত্র সেটা কিন্তু প্রযোজ্য হবে না। তাহলে ইউ উইল হ্যাভ টু কনসিডার লিকুইড অফ ইনফাইনাইট এক্সটেন্ট, অসীম পর্যন্ত বিস্তৃত বলে আমরা অনেক লম্বা ভাববো তাহলেই হবে। বেশ, যদি ফেলে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, তার উপর একটা ভিসকাস ফোর্স কাজ করে, কেন সেটা বললাম, এবং সেই ভিসকাস ফোর্সের অ্যামাউন্টটা হচ্ছে 6 পাই ইটা এভি, যেখানে ভিটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। এবার টার্মিনাল ভেলোসিটির কনসেপ্ট আবার বলছি, বস্তুটা যখন নিচের দিকে পড়তে থাকে তখন সেক্ষেত্রে যত নিচে পড়তে থাকে তত ভিসকাস ফোর্সটা বাড়তে থাকে। তিনটে ফোর্স অ্যাকচুয়ালি কাজ করে, একটা হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স ওয়েট, আর দুটো আপওয়ার্ড ফোর্স, একটা হচ্ছে বয়েন্ট ফোর্স আর একটা হচ্ছে ভিসকাস ফোর্স, একটা প্লবক বল আর একটা হচ্ছে সান্দ্র বল। এবার যত নিচের দিকে নামতে থাকে সান্দ্র বলটা ক্রমশ বাড়তে থাকে, এবং বাড়তে বাড়তে এমন একটা কন্ডিশন
পৌঁছায় বা এমন একটা দূরত্বে গিয়ে পৌঁছায় যখন দেখা যায় যে নেট আপওয়ার্ড ফোর্স আর নেট ডাউনওয়ার্ড ফোর্স ইকুয়াল হয়ে গেছে। তাহলে নেট আপওয়ার্ড ফোর্স আর নেট ডাউনওয়ার্ড ফোর্স যদি ইকুয়াল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি নেট এফেক্টিভ ফোর্স অন দ্য পার্টিকেল মাস্ট বি জিরো, অর্থাৎ বস্তুটির ওপর ক্রিয়াশীল লব্ধি বল শূন্য হয়ে যাবে। এর বস্তুর ওপর ক্রিয়াশীল বল শূন্য হওয়া মানেই কিন্তু বস্তু রেস্টে আসবে এরকম কোনো ভাবার দরকার নেই। রেস্টে থাকলে এফেক্টিভ ফোর্স জিরো, কিন্তু এফেক্টিভ ফোর্স জিরো মানেই যে রেস্ট হবে তার কোনো মানে নেই। আরেকটা কন্ডিশন হতে পারে যে বডি উইল মুভ উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, অর্থাৎ বস্তু সমবেগে চলতে থাকবে। নিউটনের প্রথম সূত্র সেটাই বলছে। এক্ষেত্রে বস্তুটা সমবেগে পড়তে থাকে এবং সমবেগে পড়তে থাকে তার মানে কি বেগ আর বাড়বে না, ওটাই ম্যাক্সিমাম ভেলোসিটি। সেই ম্যাক্সিমাম ভেলোসিটিটাকেই বলা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। তাহলে তোমাকে যদি বলা হয় টার্মিনাল ভেলোসিটি কি, এত তো বলা যাবে না, তখন বলতে হবে যদি কোনো তরলের মধ্যে একটা বস্তুকে ফেলা হয় তাহলে বস্তুটা সর্বোচ্চ যে বেগ অর্জন করে সেই বেগটাকে বলা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। সর্বোচ্চ বেগ মানে কি, এখান থেকে এইটুকু পর্যন্ত ওর বেগ বাড়বে অভিকর্ষের প্রভাবে, বেগ বাড়বে, কিন্তু এটা আসার পর একটা নির্দিষ্ট দূরত্ব আসার পর আর বেগ বাড়বে না, ও কিন্তু একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে। এটাকেই বলা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। ঠিক আছে, আমরা নেক্সট কিন্তু টার্মিনাল ভেলোসিটি একটা এক্সপ্রেশন করার চেষ্টা করব ম্যাথমেটিক্যালি। তার আগে তোমাকে আমি উদাহরণ দিই টার্মিনাল ভেলোসিটি। যেমন তুমি একটা জিনিস খেয়াল করো, যখন বৃষ্টি উপর থেকে পড়ছে, বৃষ্টির ফোঁটা আকাশ থেকে পড়ছে, তাহলে বৃষ্টির ফোঁটা যত নিচের দিকে পড়বে তত তো তার স্পিড বাড়া উচিত, এক্সপেক্টেড অভিকর্ষের প্রভাবে। তাহলে তাই যদি হয়, ক্যালকুলেশন করে দেখা গেছে বৃষ্টিটা যে উচ্চতা থেকে পড়ছে সেটা যখন আমাদের পৃথিবীতে এসে পড়বে সেটার যা বেগ হয়, তাহলে সেই বৃষ্টির ফোঁটা যদি আমাদের গায়ে এসে পড়ে তাহলে আমাদের উপর যে আঘাত হবে তাতে কিন্তু আমাদের মৃত্যু হতে পারে যদি বেগটা কন্টিনিউয়াস বাড়তো। কিন্তু অ্যাকচুয়ালি ঘটনা যেটা ঘটে, বৃষ্টির ফোঁটা যখন বায়ু মাধ্যমের মধ্য দিয়ে নিচের দিকে নামতে থাকে, when the raindrops comes downward through air, the same condition is applied। মানে একই জিনিস ঘটনা ঘটে, বৃষ্টি একটা নির্দিষ্ট দূরত্ব নামার পর দেখা যায় এর ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে যায়। কেন? সেম কন্ডিশন, মানে নেট আপওয়ার্ড ফোর্স আর নেট ডাউনওয়ার্ড ফোর্স ইকুয়াল হয়ে যায়, তাহলে এফেক্টিভ ফোর্সটা জিরো হয়ে যায়। তারপর বৃষ্টির ফোঁটার বেগ আর বাড়ে না, বৃষ্টি সমবেগে পড়তে থাকে। ঠিক আছে, বেশ, ওটা হলো অ্যাপ্লিকেশন। আচ্ছা, এবার আমরা কি করব, ওই টার্মিনাল ভেলোসিটির একটা এক্সপ্রেশন বের করব। কিভাবে বের করছি দেখো, আমি ধরে নিলাম এই যে বস্তুটা আছে, বস্তুটার ভর হচ্ছে m, বস্তুটার ভর হচ্ছে m, বস্তুটার ঘনত্ব হচ্ছে রো, আর যে তরলের মধ্য দিয়ে পড়ছে তার ডেনসিটি হচ্ছে সিগমা। তাই যদি ধরে নিই তাহলে আমি এখান থেকে পাচ্ছি দেখো F ইকুয়াল টু W মাইনাস B। তাহলে F ইকুয়াল টু হচ্ছে 6 পাই ইটা AV। আচ্ছা, W টাকে লিখতে পারি mg, আর এটাকে আমি লিখতে পারি V ইনটু সিগমা ইনটু G। এই যে buoyant ফোর্স মানে ভলিউম অফ দ্য অবজেক্ট ইনটু ডেনসিটি অফ দ্য লিকুইড, বস্তুর আয়তন তরলের ঘনত্ব ইনটু G। আচ্ছা, আবার m টাকে আমি লিখতে পারি 4/3 পাই r কিউব, আয়তন হলো তাকে ডেনসিটি দিয়ে গুণ ইনটু জি। দেখো বস্তুর আয়তন, বস্তুর ঘনত্ব ইনটু জি। আচ্ছা, এখানে হয়ে যাবে বস্তুর আয়তন, তাই না, 4/3 পাই আর কিউব সিগমা ইনটু জি। তাহলে এখান থেকে পড়ে থাকছে দেখো 4/3 পাই আর কিউব ইনটু জি, ব্র্যাকেটে পড়ে থাকছে রো মাইনাস সিগমা। অবভিয়াসলি রো গ্রেটার দেন সিগমা হবে, তাহলে টার্মিনাল ভেলোসিটির কোনো কনসেপ্টই আসবে না, তাহলে তো বস্তু নিচের দিকে পড়বেই না। তাহলে এখান থেকে দেখো যদি আমি এখান থেকে v এর এক্সপ্রেশন নিই, আমার পড়ে থাকছে 4/3 পাই r কিউব। আচ্ছা, ব্যাসার্ধটাকে r নিয়েছি, তাহলে এই ব্যাসার্ধটাও কিন্তু r ই নিতে হবে, আমি a লিখে ফেলেছি না, ব্যাসার্ধটা r নিয়েছি, r কিউব ইনটু g রো মাইনাস সিগমা, নিচে পড়ে থাকবে 6 পাই ইটা r। ঠিক আছে, তাহলে যতটা কাটা যায় আমাকে কাটাকাটি করতে হবে। কাটাকাটি করার পর এখান থেকে দেখো পাই পাই ক্যান্সেল আউট হচ্ছে, একটা r আর r কিউব কাটাকাটি করলে স্কয়ার হবে, 2 আর 6 এখান থেকে 2 আসবে, এখান থেকে 3 আসবে, তাহলে v ইকুয়াল টু পড়ে থাকছে দেখো 2/9, রাইট, 2/9, পাই থাকছে না, একটা r স্কয়ার থাকছে, r স্কয়ার রো মাইনাস সিগমা ইনটু g ডিভাইডেড বাই এটা। এই এক্সপ্রেশনটা মনে রাখতে হবে, এই এক্সপ্রেশন দিয়ে কিন্তু তোমাকে পরীক্ষায় অঙ্ক দিতে পারে। তাহলে টার্মিনাল ভেলোসিটির এক্সপ্রেশন দেখে নাও, v ইকুয়াল টু 2/9 r স্কয়ার রো মাইনাস সিগমা ইনটু g ডিভাইডেড বাই এটা। এটাই হয়ে যাচ্ছে তোমার টার্মিনাল ভেলোসিটি। ঠিক আছে,
এটা দিয়ে কিন্তু পরীক্ষায় নানা রকমের নিউমেরিক্যালস তোমাকে কিন্তু দেবে, সুতরাং এটা খেয়াল রেখো। আচ্ছা, এবার এই ফর্মুলা দিয়ে কয়েকটা কিরকম অঙ্ক থাকতে পারে দেখো। ধরুন এরকম একটা অঙ্ক দিয়েছে, বলছে আমার কাছে 2 মিলিমিটার ব্যাসার্ধের একটা বল আছে। এটা মুছে দিই। সবকিছু দেওয়া থাকবে, তোমাকে বলবে ফাইন্ড দ্য টার্মিনাল ভেলোসিটি। তো কিভাবে করছি দেখো, খুব সিম্পল। বলছে তোমার কাছে 2 মিলিমিটার ব্যাসার্ধের একটা গোলক আছে, সেটা গ্লিসারিনের মধ্য দিয়ে পড়ছে। তাহলে আমার এখানে যেটা দেওয়া আছে 2 মিলিমিটার, আচ্ছা মিলিমিটারটাকে আমি 10 টু দি পাওয়ার, আচ্ছা মিলি সিজিএস এ করব না এসআই করব, বাকি ইউনিটগুলো একবার দেখে নিই। বাকি ইউনিটগুলো দেওয়া আছে, আচ্ছা সিজিএস এই করব, কারণ হচ্ছে যে সিগমাটা, সরি ইটাটা তোমার পয়েজ এককে দেওয়া আছে। পয়েজ মানে হচ্ছে সিজিএস একক, এটা কিন্তু মনে রাখো, পয়েজ মানে কিন্তু এসআই নয়। তোমার এখানে ইটাটা দেওয়া আছে পয়েজ এককে বলে আমি সবটাই সিজিএস এ করার চেষ্টা করছি। আচ্ছা, এবার কি বলেছে, বলেছে স্পাত ও গ্লিসারিনের আপেক্ষিক গুরুত্ব, মানে যে বলটা ফেলা হচ্ছে তার উপাদানের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 8 আর তরলের হচ্ছে 1.3। দেখো এগুলো আপেক্ষিক গুরুত্ব বলছে। আমি আরেকবার মনে করি দিই, যদি সিজিএস এ অঙ্ক করি তাহলে আপেক্ষিক গুরুত্বটাকে আমি কিন্তু ঘনত্ব হিসাবে ধরব, ওটা আমার কোনো ধরতে কোনো অসুবিধা নেই। ইন সিজিএস সিস্টেম ডেনসিটি মিন্স স্পেসিফিক গ্র্যাভিটি। আচ্ছা, আর কি দেওয়া আছে, ইটা ইকুয়াল টু দেওয়া আছে 8.3 পয়েজ, মানে গ্লিসারিনের মধ্য দিয়ে পড়ছে, গ্লিসারিনটা লিকুইড, তো তার সান্দ্রতাঙ্ক হচ্ছে 8.3 পয়েজ। এবার বলছে ফাইন্ড দ্য টার্মিনাল ভেলোসিটি। খুব সিম্পল, দেখো জাস্ট ফর্মুলার উপর অঙ্ক। তাহলে v ইকুয়াল টু দিস, তুমি জাস্ট ফর্মুলা বসাবে অঙ্ক হবে। 2/9 এখানে হচ্ছে r স্কয়ার, তাহলে 0.2 স্কয়ার রো মাইনাস সিগমা, তার মানে 8 মাইনাস 1.3। আচ্ছা সিজিএস, তাহলে এটা হয়ে গেল 980 ডিভাইডেড বাই এটা হয়ে গেল 8.3। এবার এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই তোমার উত্তর, মোটামুটি 7.1 সেন্টিমিটার পার সেকেন্ড। এই চ্যাপ্টারে কিন্তু তোমার আরেকটা ফর্মুলা দিয়ে অঙ্ক থাকতে পারে, যেটা হচ্ছে নিউটনের সূত্র। নিউটনের সূত্রটা আশা করছি মনে আছে। নিউটনের সূত্র বলেছিল যে সান্দ্র বল দুটো জিনিসের উপর নির্ভর করবে, একটা হচ্ছে এরিয়া আর একটা হচ্ছে বেগের নতিমাত্রা dv বাই dx, এবং ফর্মুলাটা ছিল ইটা এ dv বাই dx। এখানে একটা জিনিস খেয়াল করবে, f টা কিন্তু a এর উপর ডিপেন্ড করে। অনেক সময় প্রশ্ন থাকে এটা কি ঘর্ষণ বলের মতো, হয়তো মনে হতে পারে যে ব্যাপারটা একই রকমের, ঘর্ষণ বল যেমন বাধা দিচ্ছে তেমনি সান্দ্র বলও একটা বাধা দেয়, একটা বাধাজনিত বল সৃষ্টি হয়। কিন্তু মনে রাখবে ঘর্ষণ বল আর সান্দ্র বল কিন্তু সম্পূর্ণ ভিন্ন, দুটো ভিন্ন কারণে সৃষ্টি হওয়া বল, যদিও দুটোর এফেক্ট অলমোস্ট সেম। তাহলে তুমি এইভাবেও বলতে পারো যে ওখানে পড়েছিলে মনে করে দেখো, যে ঘর্ষণ বল এরিয়ার উপর ডিপেন্ড করে না, ইট ডাজ নট ডিপেন্ড আপন এরিয়া। কিন্তু আমি এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি দ্য ভিসকাস ফোর্স ডিপেন্ডস অন এরিয়া। এটা হচ্ছে একটা বড় পার্থক্য যে ঘর্ষণ বল আর সান্দ্র বলের মধ্যে, ঠিক আছে। ফ্রিকশনাল ফোর্স অ্যান্ড ভিসকাস ফোর্স আর নট অ্যাট অল ইকুয়াল, দে আর ডিফারেন্ট ইন অল রেসপেক্ট, ঠিক আছে। যেভাবে সৃষ্টি হয় সেখান থেকে শুরু করে এরিয়ার উপর ডিপেন্ডেন্স, সব দিক থেকে কিন্তু ভিসকাস ফোর্স আর গ্র্যাভিটেশনাল, সরি ভিসকাস ফোর্স আর ফ্রিকশনাল ফোর্স একদম ডিফারেন্ট। আচ্ছা, এটা দিয়ে কিরকম অঙ্ক থাকতে পারে দেখো, বলছে 250 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটা ধাতব প্লেট আছে। মনে করো এটা এইভাবে বলেছে, মনে করো গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ড, এটা আমরা ফিল করেই থাকি। এখানে মনে করো বেশ কিছুটা গ্লিসারিন পড়ে আছে, এতটা গ্যাপ হয়তো হয় না, তোমাদের বোঝাবার জন্য বলছি। এই মনে করো এখানে একটা প্লেট আছে, প্লেটটার এরিয়াও দিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে গ্লিসারিন পড়েছিল, তাহলে এখানে যদি গ্লিসারিন পড়ে থাকে কি ঘটনা ঘটবে, দেখবে প্লেটটাকে তোলা যায় না, প্লেটটা অ্যাজ ইফ যেন আটকে গেছে। সেই ধরনের যদি কোনো তরল পাই, সেই তরলের উপর যদি পড়ে থাকে দেখবে প্লেটটাকে সরাসরি এইভাবে তোলা যাচ্ছে না, তাই না। আচ্ছা, এবার কি বলছে, ধাতব প্লেট 5 মিলিমিটার পুরু গ্লিসারিন স্তরের উপর স্থির অবস্থায় আছে, মানে এর এরিয়াটা হচ্ছে 250 আর এটা হয়ে যাচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমি বলতে পারি এরিয়া ইকুয়াল টু 250 সেন্টিমিটার স্কয়ার, আর যেটা ডিসটেন্স পার্থক্য লেয়ারের ডিফারেন্স, এখানে dx হয়ে যাচ্ছে 5 সেন্টিমিটার। তোমাকে বুঝতে হবে কি কি দেওয়া আছে, তাহলে এই ডিসটেন্সটা বলেছে 5 সেন্টিমিটার। আচ্ছা, এবার কি বলছে, গ্লিসারিনের সান্দ্রতাঙ্ক দেওয়া আছে, ইটা দেওয়া আছে
প্লেটটিকে 22 সেন্টিমিটার পার সেকেন্ড, আচ্ছা ইটাটা দেওয়া আছে 8.45 পয়েস। তুমি কি চাইছো? তুমি চাইছো এই প্লেটটাকে এই বরাবর গতিশীল করতে। কত ভেলোসিটিতে সেটাও বলে দিয়েছে, 22 সেন্টিমিটার পার সেকেন্ড। এই ভেলোসিটিতে মুভ করতে চাইছো, তাহলে সেক্ষেত্রে কি সান্দ্র বল সৃষ্টি হবে? তুমি বলে সান্দ্র বল সৃষ্টি হবে কেন? তো জিনিসটা ভাবো, নিচটা হচ্ছে গ্রাউন্ড, তাহলে এই অংশটার ভেলোসিটি 0, কিন্তু এই অংশটার একটা বেগ আছে, তার মানে এখানে একটা রিলেটিভ ভেলোসিটি তৈরি হয়ে যাচ্ছে না? তাহলে যেহেতু রিলেটিভ ভেলোসিটি সৃষ্টি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি এখানে একটা ভিসকাস ফোর্স জেনারেট হবে। এবং ভিসকাস ফোর্সের ফর্মুলা কি? একদম ফর্মুলা দেওয়াই আছে, আর তোমার সব টার্ম দেওয়া আছে। দেখো এটা ইকুয়াল টু 8.45, a হয়ে যাচ্ছে 250, dv হয়ে যাচ্ছে 22, আর dx হয়ে যাচ্ছে 5, সব সিজিএস এ আছে। এখান থেকে যেটা ক্যালকুলেশন করে আসবে সেটা হয়ে যাবে ডাইন একক, যেহেতু সব সিজিএস আছে। এবং তোমার মোটামুটি আসবে 9.3 ইনটু 10 টু দি পাওয়ার 4, 9.3 ইনটু 10 টু দি পাওয়ার 4, 9 আসবে। 250 মানে তো তোমার হয়ে গেল, 4 দিয়ে গুণ করলে তো 1000 হয়ে যায়। তো 10 টু দি পাওয়ার 3 আর 22 দিয়ে গুণ আছে, তাহলে এক্সপেক্টেড 10 টু দি পাওয়ার 4 এককে আসবে। আচ্ছা, এই যাবতীয় যত আলোচনা হলো, আগের দিনে শুরু করেছিলাম, এখানে মোটামুটি শেষ। এই গেল তোমার ভিসকোসিটি সংক্রান্ত যাবতীয় আলোচনা। আচ্ছা, প্রথমে বার্নৌলির থিওরেম ওটা দিয়ে আলোচনা হয়েছে। তো এই চ্যাপ্টারে মোটামুটি ভিসকোসিটি পর্যন্ত আলোচনা হয়ে গেল। নেক্সট যেটা আলোচনা হবে বাকি রয়েছে সেটা হচ্ছে সারফেস টেনশন বা পৃষ্ঠটান। এটা সম্পর্কে ধারণা তোমার ক্লাস 9 এই ছিল, তার নতুন করে একটু বলা, যে একটা বিকারে আমি কিছু পরিমাণ তরল নিলাম, এইখানে আমার তোমার তরলের স্তর আছে। আচ্ছা, এখানে যদি আমি একটা নিডল ফেলে দিই, তাহলে কি ঘটনা ঘটে? নিডলটা ভাসতে থাকে। কেন ভাসতে থাকে? নিডলটা তো তোমার ডেনসিটি অনেক বেশি, জলের থেকে ডেনসিটি বেশি, সেই অনুসারে ওটা পড়ে যাওয়া উচিত ছিল। বা এরকমও বলতে পারো, ডেনসিটির কথা বাদ দাও, তুমি হালকা একটা বল, প্লাস্টিকের বল যদি রাখো, প্লাস্টিকের বলটা উপরে ভাসতে থাকে। কেন ভাসতে থাকে তুমি ব্যাপারটা একটু এরকম করে ভেবে দেখো। যেমন কি মনে হয় তোমার? মনে হয় না যেন অ্যাজ ইফ উপরটা একটা চাদরের মতো, এবং চাদরটা চারদিক ধরে টেনেছে, এদিক থেকে টেনে দিলাম, এদিক থেকে টেনে দিলাম, এদিক থেকে টেনে দিলাম, এদিক থেকে টেনে দিলাম, চারদিক থেকে একটা টেনে দেওয়ার মতো, একটা স্ট্রেসড মেমব্রেন লাইক। মানে তোমার কাছে যদি একটা চাদর থাকে, মনে করো 4 বন্ধু মিলে চারদিক থেকে টেনে ধরলে, এদিক থেকে টেনে ধরলে, টেনে ধরলে, টেনে ধরলে, টেনে ধরলে, এবার মাঝখানে যদি কিছু ফেলা হয়, যা কিছু ফেলো সেটা ওখানে আটকে যাবে। অনেকটা সেরকম না? এই যে স্ট্রেসড মেমব্রেন লাইক প্রপার্টি কোনো একটা লিকুইডের, মানে তরলের উপরিপৃষ্ঠ সবসময় একটা টান টান করা পর্দার মতো আচরণ করে, অ্যাজ ইফ যেন চারদিক থেকে সবাই টেনে ধরে রেখেছে। এই প্রপার্টিটা হচ্ছে, তুমি বলতে পারো যেটার জন্য আসে সেটা হচ্ছে পৃষ্ঠটান, অথবা তুমি বলতে পারো পৃষ্ঠে যে টান কাজ করে, সে তরলের পৃষ্ঠে যে টান কাজ করে সেটাই পৃষ্ঠটান। মানে মোট কথা হচ্ছে যে তরলের উপরের পৃষ্ঠ সবসময় এরকম টান টান করা পর্দার মতো আচরণ করে, ইট অলওয়েজ বিহেভস লাইক স্ট্রেচড মেমব্রেন। ঠিক আছে, সেই প্রপার্টিটা থেকেই আসছে সারফেস টেনশন। তো এইভাবে আমরা ডিফাইন করব না, আমরা মোটামুটি জানলাম যে এইভাবে এরকম আচরণ করে, এটাই হচ্ছে মোটামুটি পৃষ্ঠের টান বা সারফেস টেনশন। কিন্তু আমরা ডিফাইন করি এভাবে যে তরলের পৃষ্ঠটা যদি উপর থেকে দেখা যায় তাহলে এরকম দেখতে লাগে, সাপোজ একটা বিকারের মধ্যে যদি থাকে তাহলে এরকম ভাবে থাকে। তো বলছি উই ড্র আ আরবিটারি লাইন, আমি যে কোনো একটা আরবিটারি লাইন টানলাম। তাহলে আমি ভাবতে পারি যে তরলের পৃষ্ঠটাকে চারদিক থেকে, এদিকেও টানছে, এদিকেও টানছে, এদিকেও টানছে, সব দিক থেকেই তোমার তরলের পৃষ্ঠটাকে টানছে। তো এক্ষেত্রে তাহলে আমি বলতে পারি এই বরাবর একটা ফোর্স কাজ করবে। যদি আমি এই দাগটা এই বরাবর দাগটা করি, তাহলে আমি বলতে পারি তরল ওই কাল্পনিক রেখার উপর একটা বল প্রয়োগ করবে। তো প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বলকে পৃষ্ঠটান বলে। মানে আমরা যখন ডিফাইন করব, আমরা বুঝতে পারছি যে স্ট্রেচড মেমব্রেন লাইক যেটা বিহেভিয়ার দ্যাট ইজ ডিউ টু সারফেস টেনশন। কিন্তু আমাকে যদি ডিফাইন করতে বলা হয়, তাহলে তুমি এভাবে বলবে যে আমি তরল পৃষ্ঠে অন দ্য সারফেস অফ দ্য লিকুইড ইউ জাস্ট কনসিডার অ্যান আরবিটারি লাইন, আমি একটা কাল্পনিক রেখা নিলাম। সেই কাল্পনিক রেখার দুই প্রান্তে লম্বভাবে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল কাজ করে, মানে দিস ইজ দ্য ফোর্স পার ইউনিট লেন্থ। প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বলকে পৃষ্ঠটান বলে। তার মানে পৃষ্ঠটান কিন্তু ফোর্স, কিন্তু প্রতি একক দৈর্ঘ্যে, এটাও মনে রাখবে। তার মানে আমি শুধুমাত্র সরাসরি ফোর্স বলতে পারবো না, ইন জেনারেল পৃষ্ঠটানকে টি অথবা সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে টি যদি লিখি, তাহলে টি ইকুয়াল টু আমার লেখা উচিত, ইট মাস্ট বি ইকুয়াল টু এফ বাই এল।
ঠিক আছে, এফ বাই এল। তার মানে আমি বলতে পারি এর একক হয়ে যাবে উপরে নিউটন নিচে মিটার, তাহলে এটা ফোর্সের মতো নয় কিন্তু এটা হচ্ছে ফোর্স পার লেন্থ, তাহলে একক হয়ে যাচ্ছে নিউটন পার মিটার, অথবা তুমি বলতে পারো ডাইন পার সেন্টিমিটার। আর যদি ডাইমেনশন করতে হয় তাহলে ফোর্সের ডাইমেনশন হচ্ছে ml t টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই l, তাহলে এটা হয়ে যাবে mt টু দি পাওয়ার -2। তাহলে ইট ইজ অবভিয়াসলি নট আ ফোর্স, ইট ইজ ফোর্স পার ইউনিট লেন্থ। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি যে এই ফোর্সটা কাজ করে বলেই ছোট ছোট লিকুইডের যে বিন্দুগুলো সেটা সবসময় স্ফেরিক্যাল নেচার হতে চায়। আমি তোমাকে একটা সহজ পরীক্ষা বলছি, মনে করো এইরকম একটা আংটা মতো আছে, ঠিক আছে, আংটা, তারের আংটা করেছো তুমি। এবার এটাকে তুমি যদি সাবান জলের মধ্যে ডুবিয়ে দাও, দেখবে সাবান জলে ডুবিয়ে দেওয়ার পর এখানে একটা শর্ট টাইপের তৈরি হয়, পাতলা একটা আস্তরণ তৈরি হয়ে যায়, এই যে বাবল হয় না, ফু দিয়ে দিলে বাবল তৈরি হয়, আমি সেটা বলতে চাইছি। তুমি এরকম একটা রিং টাইপের শেপ তৈরি করেছো, তারের তৈরি করেছো, তারপর সেটাকে একটা সাবান জলে ডুবিয়ে দিলে, সাবান জলে ডুবিয়ে দিলে এই অংশটাই একটা পাতলা, একটা স্তরের মতো একটা পাতলা আস্তরণ সৃষ্টি হয়, ঠিক আছে। তুমি কি করলে এখানটা একটা সুতো রেখে দিলে, সুতো, তোমার যেরকম সুতো, ঠিক আছে, সুতো যেটা বলি সেই সুতোটাকে রেখে দিলে, সুতোটা নিশ্চয়ই গোল হবে না, সুতোটা এরকম দেখতে লাগবে, ঠিক। এবার তুমি কি করলে, কেন গোল আছে তার কারণ হচ্ছে সব দিক থেকে যে কোনো বিন্দু যদি বলি সব দিক থেকে সমান পরিমাণ ফোর্স আছে, পরস্পর ব্যালেন্স করে যাচ্ছে, সেই জন্য আলাদা করে তুমি যেভাবে রাখছো সেই অবস্থাতেই থেকে যাচ্ছে, ওর কিন্তু শেপ কোনোভাবে চেঞ্জ হচ্ছে না, ঠিক। চারিদিক থেকে পৃষ্ঠটান কাজ করে, সেই পৃষ্ঠটানের জন্য তোমার কি হচ্ছে, পৃষ্ঠটানগুলো ব্যালেন্স হয়ে যাচ্ছে, ভেতরের দিকে যে অংশ আছে সেখানে যে পৃষ্ঠটান আছে আর বাইরের দিকে যে পৃষ্ঠটান কাজ করছে সেটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। এবার যদি সামহাও তোমার যে নিডল আছে, নিডল দিয়ে মাঝখানটাকে তুমি ফাটিয়ে দিলে, সর আছে তো, পাতলা সর আছে, গোটাটা একসঙ্গে থাকলে তুমি সুতো যদি না দিতে তাহলে একসঙ্গে সবটা ফেটে যেত, কিন্তু যেহেতু একটা সুতো দিয়ে দিয়েছি, একটা মাধ্যম দিয়ে দিয়েছি ধরে রাখার জন্য, এই সুতোটা পুরো একদম রাউন্ড করে দিয়েছি, রাউন্ড মানে কি বদ্ধ করে দিয়েছি, কোথাও ইয়ে রাখিনি, ফাঁকা রাখিনি। আচ্ছা, কি করলাম, এই মাঝখানের অংশটাকে যে স্তর আছে সেই স্তরটাকে নিডল দিয়ে ফাটিয়ে দিলাম, তাহলে এখানে কোনো স্তর রইলো না, কিন্তু বাইরেরটাই কিন্তু এখনো স্তর আছে। যখনই এটা করে দিলাম দেখা যাবে মাঝখানে যে সুতোটা ছিল, এই মনে করো আংটাটা, দেখা যাবে সুতোটা কিন্তু গোল হয়ে গেছে। তুই বলে কেন গোল হয়ে গেল, তার কারণ হচ্ছে ভেতর দিকে যে সারফেস টেনশন কাজ করছিল সেটা তো নেই, তাহলে এবার এই অংশটাই শুধুমাত্র সারফেস টেনশন কাজ করবে, এই অংশটাই শুধুমাত্র সারফেস টেনশন কাজ করবে, তাহলে এই অংশটাই সারফেস টেনশন কি করবে, চারিদিক থেকে সরিয়ে এরকম গোল আকার। কেন গোল আকার, তার কারণ হচ্ছে তুমি মনে রাখবে যে ওই স্ফেরিক্যাল শেপ, ঠিক আছে, যে এটা সব সময় সারফেস টেনশনের প্রপার্টি হচ্ছে ট্রাইস টু রিডিউস দ্য সারফেস এরিয়া অ্যাজ মাচ অ্যাজ পসিবল, মানে এটা তরলের পৃষ্ঠকে যতটা সম্ভব সংকুচিত, এই যে বললাম না স্ট্রেচড মেমব্রেন, স্ট্রেচড মেমব্রেন মানে কি, সে তার এরিয়াটাকে যতটা সম্ভব স্মল করার চেষ্টা করে। এবার তুমি যদি বিভিন্ন শেপের বস্তু নাও, সাপোজ এই জিনিসটা একটু বোঝা দরকার যে মিনিমাম এরিয়া মানে কি বলতে চাইছে, তুমি মনে করো 5 সিসি বা 5 মিটার কিউব এই আয়তনের বিভিন্ন বস্তু নিলে, মনে করো 5 মিটার কিউব তার একটা চোঙ নিলে, 5 মিটার কিউব তার একটা শঙ্কু নিলে, 5 মিটার কিউব সেটার একটা স্ফিয়ার নিলে, ঠিক আছে, এইভাবে বিভিন্ন শেপের বস্তু নিলে, তারপর তুমি এটার এরিয়া মেজার করলে সাপোজ a1, এটার এরিয়া মেজার করলে সাপোজ a2, এটার এরিয়া মেজার করলে সাপোজ a3, দেখা যাবে a3 ইজ মিনিমাম, অর্থাৎ একই আয়তনের যদি বিভিন্ন বস্তু তৈরি করি তাহলে সেক্ষেত্রে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সবচেয়ে কম হবে স্ফিয়ারের ক্ষেত্রে। এবার যেহেতু সারফেস টেনশনের এটা একটা প্রপার্টি, ইট অলওয়েজ ট্রাইস টু রিডিউস দ্য সারফেস এরিয়া অ্যাজ মাচ অ্যাজ পসিবল, তাহলে ও সারফেস এরিয়াটাকে মিনিমাম করার চেষ্টা করছে, মানে কোন শেপে আসবে, এটা সবসময় স্ফেরিক্যাল শেপে আসবে। সেজন্য লিকুইড ড্রপ, যে কোনো লিকুইড ড্রপ সবসময় স্ফেরিক্যাল হয় ডিউ টু দ্য প্রপার্টি অফ সারফেস টেনশন। এবং এই একই কারণে তুমি বলতে পারো যখন মাঝখানটা আমি ফাটিয়ে দিলাম, সারফেস টেনশনের জন্য কি হবে, সুতোটা একদম গোল ভাবে নিজেকে ছড়িয়ে দেবে, এই অংশটাই কিন্তু তোমার স্বর আছে, ভেতরের অংশটাই তোমার কিন্তু স্বর নেই। ব্যাপারটা বুঝে রাখবে, প্রথম ক্ষেত্রে কেন হলো না, তার কারণ হচ্ছে ভেতরেও তোমার স্বর ছিল, বাইরেও স্বর ছিল, তাহলে পৃষ্ঠটানটা দুদিকেই কাজ করছিল, সেই দুদিকের পৃষ্ঠটানটা পরস্পরকে ব্যালেন্স করে দিচ্ছিল। যখনই আমি ভেতরের স্বরটাকে তুলে দিলাম, ভেতরের অংশে আর পৃষ্ঠটান রইল না, পৃষ্ঠটান শুধুমাত্র বাইরের অংশে রইল, সুতরাং সেই বাইরের অংশে
চারদিক থেকে টেনে ধরলো, ওটা স্ফেরিক্যাল শেপে চলে এলো, সার্কুলার শেপে, 2 ডাইমেনশনাল যেহেতু সার্কুলার শেপে চলে এলো। ঠিক আছে, নেক্সট আমরা আলোচনা করব যে পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। প্রচুর অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, এটা সবসময় ভ্যারিয়েবল হয়, টেম্পারেচারের উপর ভীষণভাবে নির্ভর করে। তাহলে এক এক করে আলোচনা করা যাক পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এক নম্বর তুমি মনে রাখবে, এক নম্বর হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচারের উপর কিন্তু পৃষ্ঠটান ভীষণভাবে নির্ভর করে, এবং তুমি মনে রাখবে উষ্ণতা বাড়লে, টেম্পারেচার যদি ইনক্রিজ করে তাহলে সেক্ষেত্রে পৃষ্ঠটান কমে যায়। ঠিক আছে, এদিকে টেম্পারেচার রাখলাম, আর দিকে হয়ে গেল সারফেস টেনশন। পৃষ্ঠটান, তাহলে টেম্পারেচার বৃদ্ধি পেলে পৃষ্ঠটান হ্রাস পায়। খুব সিম্পল কথা। বেশ, 2 নম্বর যে ফ্যাক্টরটার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে তরলের উপরিস্থিত মাধ্যম। তরলের উপস্থিত মাধ্যম, তরলের উপস্থিত মাধ্যম মানে কি? সারাউন্ডিং মিডিয়াম। মনে করো একটা পাত্রে তুমি কিছু পরিমাণ তরল রেখেছো, ঠিক আছে, এখানে তরল রেখেছো, তাহলে সারাউন্ডিং মিডিয়াম কি? সারাউন্ডিং মিডিয়াম হচ্ছে এয়ার। এবার সেই এয়ারের কেমন প্রপার্টি তার উপর ডিপেন্ড করে সারফেস টেনশন চেঞ্জ হয়ে যাবে। তুমি বলবে এয়ারের আবার প্রপার্টি কি? এয়ার তো সব জায়গায় সেম না, এয়ার সব জায়গায় সেম হতে পারে, কিন্তু তোমার এই যে মুক্ত পৃষ্ঠ এর সংলগ্ন অংশে যে এয়ারটা আছে সেখানে জলীয় বাষ্প কেমন আছে তার উপর নির্ভর করে সারফেস টেনশন চেঞ্জ হয়ে যাবে। কিরকম আমি তোমাকে বলি, যদি শুকনো বায়ু মানে জলীয় বাষ্প কম থাকে, তাহলে জলীয় বাষ্প যদি কম হয় তাহলে কিন্তু জলীয় বাষ্প কম হলে পৃষ্ঠটান বৃদ্ধি পায়, আর যদি জলীয় বাষ্প বেশি হয় তাহলে কিন্তু পৃষ্ঠটান কমে যায়। ঠিক আছে, আবার বলছি যে শুকনো বায়ুর পরিবর্তে যদি জলীয় বাষ্প থাকে, মানে জলীয় বাষ্প থাকে তাহলে পৃষ্ঠটান বেড়ে যায়। আচ্ছা, জলীয় বাষ্প থাকলে, আচ্ছা আমি এইভাবে লিখছি, যদি শুষ্ক বায়ু হয়, আর একটা হচ্ছে ভেজা বায়ু মানে জলীয় বাষ্প। তুমি মনে রাখবে জলীয় বাষ্প থাকলে পৃষ্ঠটান বৃদ্ধি পায়, আর শুষ্ক বায়ু থাকলে পৃষ্ঠটান হ্রাস পায়। তাহলে উপরিস্থিত মাধ্যম বা উপরিস্থিত বায়ু মাধ্যম কেমন তার উপর নির্ভর করেও কিন্তু পৃষ্ঠটান পরিবর্তিত হয়। আচ্ছা, 3 নম্বর যার উপর নির্ভর করে সেটা হচ্ছে দূষণ। দূষণ মানে হচ্ছে কিন্তু এই পরিবেশ দূষণ বলছে না, তরলের জন্য যদি কোনো অপদ্রব্য মেশানো থাকে, অপদ্রব্য মানে ওয়াটার পিওর যদি না হয়, তো তেল মেশানো হতে পারে, অন্য কিছু পদার্থ মেশানো, তেল নয় আমি বলতে চাইছি, হয়তো চিনি গুলে দিলে, অথবা নুন গুলে দেওয়া হলো, বা সাবান গুলে দেওয়া হলো, এই সমস্ত অপদ্রব্য যদি জলের মধ্যে থাকে তাহলেও কিন্তু পৃষ্ঠটান পরিবর্তিত হয়। যেমন বলি, যদি উপরে তেল থাকে, তেল থাকলে কিন্তু পৃষ্ঠটান কমে যায়। উপরের অংশই বলতে চাইছি, গোলা অংশটা বলছি না, ওটা পরে আসছি। তেল যদি ভাসে তাহলে কিন্তু পৃষ্ঠটান কমে যায়। আচ্ছা, 4 নম্বর যেটা আগেই বলে দিয়েছিলাম যে লবণ গোলা না তেল, লবণ গোলা না চিনি গোলা তার উপর ডিপেন্ড করে দ্রবীভূত পদার্থের উপস্থিতি। আগেরটা এটা আলাদা। দ্রবীভূত পদার্থ মানে কি ধরনের পদার্থ তুমি গুলে রেখেছো, ডিসলভ মিডিয়াম, মানে তুমি যদি সুগার রেখে দাও তাহলে একরকম হবে, তুমি যদি লবণ সল্ট রাখো তাহলে একরকম হবে। কিরকম হবে তোমাকে তাও আমি বলে দিচ্ছি। যদি কোনো অজৈব লবণ থাকে, অজৈব লবণ যদি থাকে, অজৈব লবণ মানে এই যেটা NaCl, যেটা আমরা সাধারণ লবণ বলতে চাইছি, যদি তোমার অজৈব লবণ মেশানো থাকে তাহলে কিন্তু পৃষ্ঠটান বৃদ্ধি পায়। আর যদি তোমার জৈব পদার্থ মেশানো থাকে তাহলে কিন্তু পৃষ্ঠটান হ্রাস পায়। জৈব পদার্থ মানে সাবানের বলতে পারো, পামেটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, এই ধরনের পদার্থ থাকে, তারপরে জৈব অ্যাসিড। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পৃষ্ঠটান হ্রাস পাবে। তাহলে পৃষ্ঠটান অনেকগুলো ব্যাপারের উপর নির্ভর করে, সেটা পরীক্ষায় প্রশ্ন থাকে। বিশেষ করে এই দুটো গুলি ফেলো না, দূষণ মানে উপরিস্থিত তরলের উপরে যে থাকবে, ভেসে থাকে যদি, সেটাকে বলতে চাইছে, আর দ্রবীভূত পদার্থ মানে গোটা তরলে গুলে থাকছে যেটা, সেটার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, কথাটা বারবার আসে, পৃষ্ঠ শক্তি। কি বলবে পৃষ্ঠ শক্তি মানে কি? তুমি বলতে পারো যে তরলের উপরের পৃষ্ঠে যে কণাগুলো থাকে সেই কণাগুলো সবসময় একটা বাড়তি পরিমাণ শক্তি নিয়ে থাকে।
সেই যে বাড়তি পরিমাণ শক্তি নিয়ে থাকে সেই শক্তিটাকে বলা হচ্ছে পৃষ্ঠ শক্তি, অর্থাৎ পৃষ্ঠে থাকা অণুগুলোর যে বাড়তি শক্তি থাকে সেটাই হচ্ছে পৃষ্ঠ শক্তি। তুমি প্রশ্ন করতে পারো কেন পৃষ্ঠে থাকা অণুগুলোর উপর কি এমন ঘটনা ঘটছে যে ওর বাড়তি শক্তি থাকছে। তো আমি দুটো অণু নিলাম, একটা তরলের খুব অভ্যন্তরে এ অণু আর একটা তরলের একদম উপরিতলে বি অণু। দুটোর উপর কি কি ফোর্স কাজ করছে তুমি একটু ভাবো। ভেতরের যে অণু আছে চারদিকে তরলের অণু আছে, লিকুইড, মানে এখানে তোমার অন্য কোনো মাধ্যমের ব্যাপার নেই। তাহলে সেক্ষেত্রে ওই তরলের অণুটাকে চারপাশের অণুগুলো সমান বল দিয়ে টানবে, সব অণুগুলো তো সেম। তরলের অভ্যন্তরে যে অ্যাটমগুলো আছে সব তো সমান, তাহলে সবাই সমান আকর্ষণ বল প্রয়োগ করছে। তাহলে এটা কিন্তু কোনো বাড়তি ফোর্স বা ওয়ার্ক ডান কিছু করছে না, রেজাল্টেন্ট ফোর্সটা জিরো হয়ে যাচ্ছে। কিন্তু যেটা উপরের তলে থাকছে তুমি খেয়াল করে দেখো, ভেতরের অণুগুলো এইভাবে টানছে, তাহলে ভেতরের অণুগুলো তোমার এইভাবে টানছে, তাই তো? কিন্তু এইখানে তো তোমার তো এয়ারের পার্টিকেল, তাহলে লিকুইড পার্টিকেল গুলো মানে যেটা সারফেসে আছে সেই অণুটাকে ভেতরের অণুগুলো টানছে ভেতর দিকে আই এরকম বলতে চাইছে। কিন্তু তার মানে কি এটার উপর একটা রেজাল্টেন্ট ফোর্স কাজ করছে। আমি যদি এই ফোর্স গুলো লব্ধি বের করি সেটা কিন্তু একটা লব্ধি আসবে, কখনোই জিরো আসবে না, কারণ এই ফোর্সটাকে ব্যালেন্স করার জন্য কোনো ফোর্স এইদিকে নেই, তাই না? তাহলে এই অণুটার উপর একটা আমি বলতে পারি, আমি একটা ফোর্স দিয়ে দেখাচ্ছি, আমি বলতে পারি এই অণুটার উপর কিন্তু একটা বাড়তি ফোর্স সবসময় থাকছে, মানে সবাই ওকে ভেতর দিকে টানছে ভেতর দিকে আয়, কিন্তু সেই ফোর্সটাকে ওভারকাম করে সে সারফেসে থাকছে। তার মানে কি এই যে ফোর্সটা রেজাল্টেন্ট ফোর্স আছে সেই রেজাল্টেন্ট ফোর্সের এগেইনস্টে সে একটা ওয়ার্ক ডান করে সে সারফেসে স্টে করছে। তাহলে এই যে ওয়ার্ক ডান করছে সেই ওয়ার্ক ডানের জন্য পৃষ্ঠের অণুগুলোর মধ্যে একটা বাড়তি শক্তি চলে আসে এবং সেই শক্তিটাকে আমরা বলছি পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জি। The molecule that remains on the surface of the liquid always possesses an extra amount of energy and that energy is known as surface energy. খুব সিম্পল কথা। যাই হোক, নেক্সট চলে এসো, এই পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠ টান এই দুটোর মধ্যে আমরা কোরিলেট করার চেষ্টা করব, পৃষ্ঠ শক্তি এবং পৃষ্ঠ টান। নেক্সট আলোচনার বিষয়বস্তু হচ্ছে পৃষ্ঠ শক্তি ও পৃষ্ঠ টানের মধ্যে সম্পর্ক। খুব আসে পরীক্ষাতে। আচ্ছা, তো সেটার জন্য আমি একটু করলাম, কাজ করতে হবে কিরকম, একটা ফ্রেম তৈরি করতে হবে। সাপোজ এটা একটা ফ্রেম, এই টাইপের একটা ফ্রেম নিলাম, ফ্রেমটা একটা নাম দিয়ে দিচ্ছি, সাপোজ পি কিউ আর। এটা সলিড ফ্রেম, কিন্তু তারের একটা মোটা তার দিয়ে এরকম একটা ফ্রেম তৈরি করলাম। আচ্ছা, এইখানে আমি একটা আরেকটা তার অ্যাড করছি, সাপোজ এবি। আচ্ছা, এটা কিন্তু একদম একসঙ্গে লাগানো, কিন্তু এটা কিন্তু লাগানো নয়, ইট ক্যান মুভ, এদিকেও মুভ করতে পারো এদিকেও মুভ করতে পারো, ইট ক্যান মুভ। ওকে, এবার আমি কি করলাম, গোটা সিস্টেমটাকে কি করব, একটা তরল পূর্ণ সাবানগুলা জলের মধ্যে ডুবিয়ে দিলাম। যেই সাবানগুলা জলের মধ্যে ডুবিয়ে দেবো, যেহেতু এটা একটা বাউন্ড অংশ চলে এসছে, এই অংশটাই আমার একটা পাতলা আস্তরণ তৈরি হয়ে যাবে, তৈরি হয়ে যায়, তাই না? এটা বাবল যখন তৈরি হয়, মানে বাবল তৈরি করা যেগুলো বিক্রি করে, তারপরে এরকম গোল শেপের জিনিস দেয়, সেই গোলটাকে তরলের মধ্যে ডুবিয়ে যখন তুলে আনবে দেখবে ভেতরে একটা লেয়ার তৈরি হয়ে গেছে, এবং সেই লেয়ারটাকে ফু দিলেই বাবলগুলো তৈরি হয়। এখানেও একই রকম ব্যাপার, যখনই একটা বাউন্ড অংশ পেয়ে গেল, এই অংশটাই কিন্তু হবে না, কারণ এখানে তো এইটা ফাঁকা, ওই অংশটা কিছু তৈরি হবে না, কিন্তু যেখানে বাউন্ড অংশ পেয়ে গেল, বদ্ধ অংশ পেয়ে গেল, সেই অংশে একটা সাবানের লেয়ার তৈরি হবে। তাহলে যখনই লেয়ার তৈরি হবে তুমি বলতে পারো এটার উপর একটা পৃষ্ঠটান কাজ করবে চারিদিকে। এবার পৃষ্ঠটান চারিদিকটা তো বাউন্ড, কিন্তু এটা বাউন্ড নয়। তাহলে ঘটনা যেটা ঘটবে, এই যে পৃষ্ঠটা আমি সাবানের স্তরটাকে মুছে দিচ্ছি তোমাকে বোঝাবার জন্য বললাম, যেখানে একটা সাবানের স্তর তৈরি হয়। পরীক্ষাতেও তোমাদের ছবি আঁকার সময় সাবানের স্তর বোঝাবার দরকার নেই, তুমি খালি এখানে তীর চিহ্ন দিয়ে দেবে। তীর চিহ্নটা কি বোঝাচ্ছে, যে এখানে যে সাবানের স্তরটা, সাবানের যে লেয়ারটা তৈরি হচ্ছে, সেই লেয়ারটার জন্য এই এবি মুভেবল যে দণ্ডটা আছে তার উপর একটা ফোর্স কাজ করবে, এবং সেই ফোর্সটা কোন দিকে কাজ করবে দেখো, আমি ভেতর দিকে দেখি, যেদিকে তো নেই,
শুধু তাই নয়, সারফেস টেনশনের একটা প্রপার্টি হচ্ছে ইট অলওয়েজ ট্রাইস টু রিডিউস দ্য সারফেস এরিয়া অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তাহলে এখানে এতটা এরিয়া তৈরি হয়েছে, ও কি চাইছে নিজের এরিয়াটাকে কমাবার, তাহলে ফোর্সটা কোন দিকে কাজ করবে, এক্সপেক্টেড এই দিকে কাজ করবে। ইট অলওয়েজ ট্রাইস টু রিডিউস দ্য সারফেস এরিয়া, তাহলে সারফেস এরিয়া রিডিউস করতে হবে। এবার যদি তুমি এটাকে জোর করে সরাও তাহলে কি হবে, আমি কি করছি টানছি এদিকে, আমি ধরে নিলাম এটাকে আমি কিছুটা সরিয়ে দিলাম, এই দিকে আমি ফোর্স প্রয়োগ করে ওটাকে, সাপোজ এ বি পজিশনে ছিল, আমি ওটাকে A1 B1 পজিশনে নিয়ে চলে এলাম, এবং আমি ধরে নিলাম দিস ডিসটেন্স ইজ dx বা x, আমি এই ডিসটেন্সটাকে x ধরে নিলাম, x দূরত্ব সরিয়ে নিলাম, আমার এই দূরত্বটাও দরকার, এটা এরিয়ার ব্যাপার আসবে, সাপোজ দিস লেন্থ ইজ l। তাহলে আমি কি করলাম, ফোর্স প্রয়োগ করে AB পজিশন থেকে A1 B1 পজিশনে সরিয়ে দিলাম। তাহলে আমাকে নিশ্চয়ই একটা ওয়ার্ক ডান করতে হবে, আমি দেখতে চাইছি সেই ওয়ার্ক ডানটা কত, রাইট? তাহলে এখানে প্রথমেই বলে ফেলি যে if T is the surface tension, আমি ধরে নিলাম T টাকে সারফেস টেনশন বলছি, পৃষ্ঠ টান। তাহলে T যদি সারফেস টেনশন হয় তাহলে আমি লিখতে পারি T equal to force by length। কতটা লেন্থের উপর হচ্ছে, এই এতটা লেন্থ আছে, তাহলে ফোর্স বাই লেন্থ। তাহলে এখানে আমি বলতে পারি F equal to T into L, ঠিক আছে? তাহলে এখানে হয়ে যাচ্ছে ফোর্স ইকুয়াল টু টি ইনটু এল। এবার আমি তোমাকে একটা জিনিস বলে রাখি যে সাবানের যে লেয়ার তৈরি হয়, সাবান যখন তৈরি হয় একটা লেয়ার তৈরি করছে, সেটা দুটো লেয়ার তৈরি হয়। এটা তোমাকে ম্যাথমেটিক্যালি ইউজ করতে হবে, তুমি আর কোনোভাবে তুমি এটাকে প্রমাণ করতে পারবে না, কিন্তু যখনই সাবান গোলা জল বলবে তখন কিন্তু সবসময় মনে রাখবে এখানে একটা টু ফ্যাক্টর দিয়ে গুণ হয়ে যাবে। তুমি খালি পাশে এটাই লিখে দেবে যে সাবান লেয়ারের দুটো লেয়ার থাকে, সাবান যে সল্টটা তৈরি হচ্ছে ইট অলওয়েজ কন্টেইন টু সারফেসেস, সেই দুটো সারফেসেই সারফেস টেনশন কাজ করছে, সেই জন্য এই টু ফ্যাক্টরটা আসছে, আদারওয়াইজ আর কিছু করার দরকার নেই। হয়ে গেল, তাহলে ফোর্স হচ্ছে এটা। তাহলে আমি বলতে পারি ওয়ার্ক ডান, ওই যে x দূরত্ব সরাতে কৃতকার্য, ওয়ার্ক ডান টু মুভ AB থ্রু এ ডিসটেন্স x, কত হবে, ওয়ার্ক ডান যদি W বলি এটা অলওয়েজ F into x, তাহলে পড়ে থাকছে 2t L into x, তার মানে বলতে পারি 2t into L into x, মানে কত, এই এরিয়াটা বোঝাচ্ছে, L হচ্ছে দৈর্ঘ্য আর A হচ্ছে x হচ্ছে প্রস্থ, তাহলে L into x কে আমি বলতে পারি এরিয়া, ওই যতটা সরিয়েছি সেই এরিয়াটুকু। তাহলে আমি বলতে পারি এই কৃতকার্যটাই ওর মধ্যে পৃষ্ঠ শক্তি, আমি তো পৃষ্ঠের উপর বল প্রয়োগ করছি, তাহলে এটাই পৃষ্ঠ শক্তি হিসেবে সঞ্চিত হবে, তাই না? তাহলে এটাই পৃষ্ঠ শক্তি হিসেবে সঞ্চিত হবে। বেশ, এবার দেখো দুটো লেয়ার যেহেতু, তাহলে এখানে এরিয়া যেটা হবে, একটা সারফেসের জন্য এরিয়া হবে 2Lx, যে দুটো সারফেস করছি তাহলে টোটাল এরিয়া কিন্তু 2Lx হয়ে যাবে। তাহলে এখানে টু ফ্যাক্টরটা, মানে ওখানেও যেহেতু 2 নিয়েছি এখানেও আমি 2 নেব, তাহলে সেক্ষেত্রে আমার পড়ে থাকছে যে একক ক্ষেত্রফলে পৃষ্ঠ শক্তি, আমি ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিলাম, তাহলে একক ক্ষেত্রফলে পৃষ্ঠ শক্তি সমান কি পড়ে থাকছে, টি। কারণ তুমি বলতে পারো একক ক্ষেত্রফলে পৃষ্ঠ শক্তি পৃষ্ঠ টানের সঙ্গে সমান। তোমাকে পরীক্ষায় এটাই প্রমাণ করতে দেবে যে দেখাও একক ক্ষেত্রফলে, যে কোনো তরলের ক্ষেত্রে একক ক্ষেত্রফলে পৃষ্ঠ শক্তির সংখ্যাগতভাবে পৃষ্ঠ টানের সঙ্গে সমান, যে এরিয়া সারফেস এনার্জি পার ইউনিট এরিয়া ফর এনি লিকুইড ইজ অলওয়েজ ইকুয়াল টু দ্য সারফেস টেনশন অফ দ্য লিকুইড। ঠিক আছে? তাহলে ওই প্রমাণটা দিলে তোমাকে এই ছবিটা আঁকতে হবে। ছবিটা আমি খুব সিম্পল, দেখো টি সারফেস টেনশন হলে এটা হচ্ছে ফোর্স, ওয়ার্ক ডান ফোর্স ইনটু ডিসটেন্স, সেখান থেকে ওয়ার্ক ডান ইজ স্টোরড অ্যাজ সারফেস এনার্জি, দেন সারফেস এনার্জিকে এরিয়া দিয়ে ভাগ করে দাও, ওই টু ফ্যাক্টরটা মনে রাখবে, যদি এক্ষেত্রে 2 গুণ না করো তাহলে এখানেও কিন্তু 2টা আসবে না, সেক্ষেত্রে তোমার এরিয়াটাকে 2Lx বলা দরকার নেই, Lx করে দেবে। ঠিক আছে? কিন্তু যখনই তুমি সাবান জলের কথা বলবে তোমাকে টু ফ্যাক্টর দিয়ে কিন্তু গুণ করতে হবে। এবং অঙ্কের ক্ষেত্রেও বলে রাখি, যদি সাবান গোলা জল বা সাবানের বাবল যখনই সাবান দিয়ে থাকবে তখন কিন্তু সারফেস টেনশন টি না নিয়ে আমরা 2t নেব। ঠিক আছে? বেশ, এবার ছোট ছোট কতগুলো ঘটনা যেগুলো ক্লাস 9এও তোমরা করেছো পৃষ্ঠটান দিয়ে ব্যাখ্যা করার কথা। যেমন বলা হয় কর্পূর, ক্যাম্ফর,
when camphor is placed in liquid in water actually it is found it runs haphazardly অর্থাৎ এক টুকরো কর্পূর যখনই আমি একটা জলপূর্ণ পাত্রে ফেলে দেব দেখা যায় কর্পূরটা হ্যাফাজেডলি মুভ করতে থাকে মানে এখানে মনে দিলে তো দেখা যাবে একটা র্যান্ডম মোশন এদিক 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 ছুটে বেড়াচ্ছে আসবে এই চারদিক থেকে ছুটে বেড়াচ্ছে কেন এরকম হয় সেটা হয় পৃষ্ঠটানের জন্য কিরকম যখনই কর্পূরটাকে আমি জলের মধ্যে ফেলে দিলাম তখন কি হবে কর্পূরটা গুলে যাবে আস্তে আস্তে গুলবে এবার যখনই গুলবে তোমার যে ঘটনা ঘটবে মনে করো এই অংশটাই তোমার মনে করো গুলে গেছে গুলেই তো সবসময় গোটাটা গুলে যাবে না গোটা তরলটা কর্পূরে গুলে যাবে না একটা সার্টেন পোর্শন গুলে যাবে বাকিটা তো জল আছে পিওর ওয়াটার আছে এবার তাহলে কি হবে ওই অংশটাতে একটা সারফেস টেনশনটা চেঞ্জ হয়ে গেল তাই না ওই অংশটায় সারফেস টেনশনটা চেঞ্জ হয়ে গেল যেই সারফেস টেনশনটা চেঞ্জ হয়ে গেল মানে একটা অসম বল কাজ করলো সেই অসম বলের প্রভাবে সে সরে এলো এই অংশটায় এবার যখন তোমার এই অংশটাই এলো তখন কি হবে চারদিকে আবার একটা গুলে যাবে কিছুটা অংশ তাহলে ওই অংশটাই আবার একটা সারফেস টেনশন মানে আবার তোমার একটা অসম বল সেই ফোর্সের জন্য আবার অন্যদিকে ছুটে যাবে সেই অংশটা খানিকটা গুলে গেল আবার অন্যদিকে ছুটে আসবে তার মানে যখনই কর্পূরটা কোনো একটা নির্দিষ্ট রিজিয়নে গুলে যাচ্ছে when it is dissolved in water actually the surface tension and in that region actually changes ওই অংশে পৃষ্ঠটানটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে ওই পৃষ্ঠটান জনিত একটা এক্সট্রা ফোর্স চলে আসছে সেই এক্সট্রা ফোর্সের জন্য সেটা অন্যদিকে শিফট হয়ে যাচ্ছে কোন একটা দিকে শিফট হয়ে গেল শিফট হওয়ার পর কি হলো সেই অংশটা আবার গুলে গেল সেই অংশ থেকে আরেক জায়গায় শিফট হয়ে গেল এইভাবে যেহেতু একটা অসম বল কাজ করছে নন ইউনিফর্ম ফোর্স অ্যাক্টস অন দ্য ক্যাম্ফর সো ইট মুভস হ্যাফাজেডলি সেই জন্য ওটা এক জায়গা থেকে অন্য জায়গায় বারবার শিফট হতে থাকে আরেকটা খুব কমন প্রশ্ন থাকে যে যখন আমি একটা ব্রাশ করার যে তুলি থাকে ঠিক আছে পেন্টিং ব্রাশ যেটা মানে এরকম দেখতে যেটা যদি জলের মধ্যে ডুবিয়ে রাখো দেখবে ব্রাশের এগুলো এরকম দেখতে লাগে যদি মনে কাঁচের গ্লাসে ডোবালে মনে করো বাইরে থেকে দেখছো এরকম দেখতে লাগে কিন্তু যখনই আমি ওটাকে উপরে তুলে নিলাম আর জলের মধ্যে নেই তখন দেখা যাবে ওটা এরকম হয়ে যায় কেন এটা হচ্ছে প্রশ্ন যে ব্রাশের ওই অংশগুলো কেন আবার কাছে চলে আসে তার মূল কারণ হচ্ছে তুমি এভাবে বলবে যখন জলের ভেতরে থাকে জলের সব অণুগুলো ওটাকে চারিদিক থেকে টানছে তাহলে সেক্ষেত্রে এরকম থাকবে যখনই আমি জলের বাইরে নিয়ে চলে এলাম জল কতটুকু অংশ আছে ব্রাশের এই অংশটুকু আছে তাহলে ওই অংশটাই পৃষ্ঠটান কাজ করবে এই অংশটা পৃষ্ঠটান কাজ করার ব্যাপার নেই ভেতরে আছে পৃষ্ঠটান তো সারফেসে কাজ করে তাহলে যখন তোমার এইটুকু অংশের মধ্যে জল আছে ওইটুকু অংশে পৃষ্ঠটান কাজ করবে আর পৃষ্ঠটান কি চাই ইট অলওয়েজ ট্রাইস টু রিডিউস দ্য সারফেস এরিয়া অ্যাজ মাচ অ্যাজ পসিবল সে তার নিজের সারফেস এরিয়াটাকে কমাবার চেষ্টা করে যে অংশে লিকুইডটা আছে তাহলে কি হবে এই ব্রাশগুলো এরকম ছড়িয়ে ছিল সে তার এরিয়াটাকে ছোট করতে চায় যে ছোট করতে চাইলে কি করতে হবে কাছে আসবে কাছে এলে এই ধরনের একটা অবস্থানে সে দেখা যাবে কাছে এসছে ঠিক আছে বেশ আরেকটা প্রশ্ন থাকে এটা করেও থাকে যে জাহাজে করে তুমি যাচ্ছে মনে করো হঠাৎ করে যদি প্রবল ঢেউ ওঠে প্রবল ঝড় আসে তাহলে সেক্ষেত্রে কি হয় যদি জল তেল থাকে তাহলে তেলটা ঢেউয়ের দিকে ফেলে দেওয়া হয় কিন্তু তেল ফেলে দিলে কি হবে তেল ফেলে দিলে বিশাল একটা কাজ হবে মনে করো তুমি এইভাবে সমুদ্রে যাচ্ছ তোমার মনে করো সামনের দিক থেকে এদিক থেকে ঢেউ উঠেছে তুমি কি করলে তেলটাকে এখানে ফেলে দিলে জলের মধ্যে চলে এলো তেল ফেলে দিলাম মানে কি দূষণ হয়ে গেল এবার দূষণ হয়ে যাওয়া বলেছিলাম যে দূষণের উপর ভীষণ পলিউশনের উপর ডিপেন্ড করে এবং তেল যদি তুমি জলের মধ্যে ফেলে দাও তাহলে সেক্ষেত্রে কি হয় পৃষ্ঠটানটা কমে যায় ঠিক আছে পৃষ্ঠটানটা কমে যায় তাহলে এখানে এই দিকটাই তোমার সমুদ্রে ঢেউ উঠেছিল এই দিকটাই পৃষ্ঠটান কমে গেল আর উল্টো দিকটাই পৃষ্ঠটান বেড়ে গেল তার মানে কি যে এক্সট্রা পৃষ্ঠটানজনিত বল আসবে সেই পৃষ্ঠটানজনিত বলটা ঢেউয়ের যেদিক থেকে ঢেউ আসছে তার উল্টো দিকে কাজ করবে সেটা কি করবে ঢেউটাকে কিছুটা হলেও তোমার কমিয়ে দেবে মানে ঢেউ যেটা উঠেছিল বড় বড় ঢেউ উঠেছিল জাহাজ উল্টে যাওয়ার উপক্রম হচ্ছিল তাতে সেই প্রবণতাটা কমে যাবে এবং এটা কিন্তু বহু ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করা হয়েছে আগেকার দিনে করা হতো যারা জাহাজ যেত যদি খুব বড় বড় ঢেউ উঠতো তাহলে কিন্তু তেল ফেলে দিত এটা কিন্তু খুব বাস্তব অভিজ্ঞতার ব্যাপার ঠিক আছে তাহলে এইভাবে পৃষ্ঠটানকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি আমাদের প্রাত্যহিক জীবনে